তো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে আমাদের গতি চ্যাপ্টারের একটা প্রবলেম, পড়ন্ত বস্তুর জন্য আর কি। এখানে একটা বস্তু দেওয়া আছে পি বিন্দুতে, যেটা কিনা ভূমি থেকে, এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমি থেকে 100 মিটার উপরে অবস্থান করতেছে। এই বস্তুটার ওজন হচ্ছে 50 কেজি। তবে পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু বা গতি চ্যাপ্টারে যে ম্যাথগুলো করা হয়, এইসব ম্যাথে আসলে আমাদের ভর যেটা, এর মূলত আমাদের ভর দেওয়া আছে, এই ভরের কোনো কাজ নেই। কাজ অন্য কোনো চ্যাপ্টারে, 3 নাম্বার চ্যাপ্টার বা 4 নাম্বার চ্যাপ্টারে এই ভর দিয়ে কাজ করা হয়। যাই হোক, এইখানে এই পুরো রাস্তাটাকে সমান 1 2 3 4 5 টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছিল। বিভিন্ন পয়েন্টের নামকরণ করা হয়েছে পি কিউ আর এস টি, এবং এখানে ইনফরমেশন দেওয়া আছে যে প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে সমান, পি কিউ, কিউ আর আর এস, এস টি, টিও সবগুলো সমান। আর বস্তুটাকে মুক্ত হয়ে পড়তে দেওয়া হয়েছে, এখান থেকে পড়বে। তো মূলত এটা একটা পরন্ত বস্তুর প্রবলেম। আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা পড়ন্ত বস্তুর প্রবলেম। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে, বস্তু যে পজিশন থেকে পড়ে সেই পজিশনে তার আদিবেগ হয় 0। পড়ন্ত বস্তুর জন্য এটা ফিক্সড, স্থিরভাবে পড়তেছে বস্তুটা, তার মানে তার আদিবেগ হচ্ছে 0। এখন এই সব জায়গাতে আমাদের যেহেতু সবকিছু নিচের দিকে পড়তেছে, তো আমরা সবকিছুর জন্য পজিটিভ চিহ্ন, নিচের দিকে যারা যারা আছে সবগুলোকে পজিটিভ চিহ্ন কাউন্ট করতে পারি। যেমন বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে পড়বে, বস্তুটা যখন ভূমিতে হিট করবে, তার মানে তার টোটাল অতিক্রান্ত সরণ হচ্ছে এতটুকু, যেটা ডিরেকশন নিচের দিকে, মানে এইচ এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এটা যে গ্র্যাভিটি, গ্র্যাভিটিও নিচের দিকে কাজ করতেছে। এবং অ্যাট লাস্ট এই যে বিদ্যুতে এসে হিট করবে, এইখানে এসে যে বেগে হিট করবে সেটা তার শেষ বেগ, যেটা হচ্ছে আমাদের নিচের দিকে। সো এবং এখান থেকে এখানে আসতে, এই যে এই দূরত্ব অতিক্রম করতে তার টোটাল টাইম লাগছে টি, এটা আমরা ধরে নিলাম। তো যেহেতু সবকিছু হচ্ছে নিচের দিকে, তার মানে আমি নিচের দিকটাকে পজিটিভ ধরে নিই। এই প্রবলেমগুলো সলভ করার সময় উপর নিচের ডিরেকশনগুলোকে আগে চিহ্নিত করতে হয়, যে আমি কোন দিকটাকে পজিটিভ ধরতে চাচ্ছি আর কোন দিকটাকে তাহলে নেগেটিভ হবে। তুমি যেদিকে ধরবা তার অপোজিট, যেদিকে পজিটিভ ধরবা তার অপোজিট হচ্ছে নেগেটিভ। তো এই জায়গায় যেহেতু পড়ন্ত বস্তু, সবকিছু আমাদের নিচের দিকে পজিটিভ ধরতেছি, তার মানে ফর্মুলাতে আমরা সব পজিটিভ ইউজ করব। এখন এই প্রবলেমে কত সময় পর ভূমি স্পর্শ করবে, তার মানে তোমাকে টাইম ক্যালকুলেট করতে বলছে। তার মানে টাইম লাগবে আমাদের, ইউ দেওয়া আছে 0, এটা হচ্ছে তার হাইট, যতটুকু সে অতিক্রম করবে। এইচ দেওয়া আছে, গ্র্যাভিটি দেওয়া আছে যেটা হচ্ছে 9.8। তার মানে এখানে শেষ বেগ নাই। আর গতিসূত্রে শেষ বেগ ছাড়া কোন ফর্মুলা আছে যেখানে টাইম, এইচ এগুলো ক্যালকুলেট করা হয়, সেটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা হচ্ছে আদর্শ ফর্ম। এটাকে এখন যদি আমরা স্পেশালি পড়ন্ত বস্তুর জন্য ইউজ করতে চাই, তাহলে এস এর পরিবর্তে আমরা লিখব এইচ, আর এর পরিবর্তে লিখব জি, এতটুকুই। তাহলে আমি যদি পড়ন্ত বস্তুর জন্য, ফর পড়ন্ত বস্তু, ফলিং বডি, পড়ন্ত বস্তুর জন্য আমি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এইচ ইকুয়াল টু আসবে কত, ইউটি প্লাস হাফ এ, এর না তো জি, হাফ জি টি স্কয়ার। এবং সবগুলোর সামনে চিহ্ন হবে পজিটিভ। কেন? কারণ আমরা বলেই নিয়েছি যে পড়ন্ত বস্তুর জন্য যেহেতু সব নিচের দিকে, তাহলে সবগুলোর চিহ্ন হচ্ছে আমরা পজিটিভ ইউজ করব। ওকে, এখন আমরা ভ্যালুগুলো বসাই। কার কার ভ্যালু কি কি দেওয়া আছে। আমাদের আদিবেগ আছে 0, সো আর এইচ হচ্ছে আমাদের 100। তাহলে আমি যদি এখানে মান বসাই, এইচ এর জায়গায় 100, ইউ 0, সো 0 টাইম টি লাগছে, গুণ করো টি, হাফ জি, জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কয়ার। এই টিটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এই টিটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে 100 ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার। এটা যদি ক্যালকুলেট করতে চাই, 2 100 সাথে গুণ হবে, 9.8 ভাগ হবে, তাহলে এখানে আসতেছে কত, 2 ইন্টু 100 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 9.8, আর এর পাশে থাকে টি স্কয়ার। সো এখান থেকে যদি টি এর ভ্যালু বের করতে চাও, তাহলে রুট করে দিতে হবে, 2 ইন্টু 100 ডিভাইড বাই 9.8। এটা যদি ক্যালকুলেট করো, রেজাল্ট আসবে 4.518 সেকেন্ড। তার মানে বস্তুটার এই 100 মিটার নামতে ভূমিতে এসে, তার ভূমিতে আসতে টোটাল টাইম লাগবে 4.518। এইখানে এই ম্যাথটা মূলত তোমার সিকিউ তো আসতে পারে, অথবা তোমার
এমসিকিউ তো আসতে পারে, এমসিকিউতে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়। সো এমসিকিউতে তুমি শর্ট টাইমে করার জন্য একটা জিনিস মনে রাখতে পারো, সেটা কি, যেহেতু পড়ন্ত বস্তু, তো পড়ন্ত বস্তুর জন্য তোমার আদিবেগ শূন্য, তার মানে তুমি ইউ যেখানে যেখানে পাবা সেখানে সব জায়গায় জিরো বসাবা। হাইট দেওয়া আছে, তোমাকে ক্যালকুলেট করতে হবে টি, মেইনলি হচ্ছে এইচ আর টি, এইটা নিয়ে তোমার কাজ, যেহেতু তুমি জানোই, যে তোমার জানা আছে। সো যেহেতু টাইম ক্যালকুলেট করতে বলছে, এইচ দেওয়া আছে, তুমি এই ফর্মুলা ইউজ করবা। এই ফর্মুলাতে ইউটি এটা কিন্তু দরকারই পড়ে না। তাহলে মেইনলি তুমি ফর্মুলা কি লিখতে পারো, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। আবার এখান থেকে তুমি চাইলে কিন্তু টি এর একটা ফর্মুলা বের করে রাখতে পারো, টু এইচ রুট ওভার টু এইচ বাই জি, যেটা দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবা কি, যে বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, কত মিটার উচ্চতা, এইচ মিটার উচ্চতা থেকে যখন ফালায় দেওয়া হবে কত সময় পর সে ভূমিতে আসবে, এটা হচ্ছে সেই টি। এইচ উচ্চতা থেকে পরন্ত কোনো বস্তুর ভূমিতে আসতে টাইম, তুমি এটা এমসিকিউর জন্য ইউজ করতে পারো। খেয়াল রাখতে হবে এইচ কে অবশ্যই মিটার এককে নিতে হবে, আর জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে। তাহলে তোমার এখান থেকে ভূমিতে আসতে টোটাল টাইম তুমি এটা দিয়ে ক্যালকুলেট করতে পারবা। এটা হচ্ছে এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য তুমি ইউজ করতে পারো। যেমন তোমাকে যদি এখন বলি একটা বস্তু 10 মিটার উপর থেকে পড়তেছে, তাহলে তোমার টাইম লাগবে কত, ক্যালকুলেট করবা, এক চান্সে তুমি বলতে পারবা কি, টাইম হচ্ছে রুট ওভার 10 মানে 2 × 10 ডিভাইড বাই 9.8, এটা করে ক্যালকুলেট করলে যে রেজাল্ট হয় এটা হচ্ছে তোমার 10 মিনিট, 10 মিটার উপর থেকে পড়তে টাইম। যদি 15 মিটার বলে, জাস্ট 2 এর জায়গায় কত লিখবা, 15 ডিভাইড বাই 9.8 রুট ওভার, এটা হচ্ছে তোমার 15 মিটার উপর থেকে পড়তে যে টাইমটা লাগবে বস্তুটা। এই, তাহলে টাইম রিলেটেড একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে টাইম রিলেটেড যে কোনো প্রবলেম তুমি এখান থেকে সলভ করতে পারো। আচ্ছা, এটা ছিল ভূমিতে আঘাত করার সময় কি বলে সময়। এখন তোমাকে যদি বলে না বস্তুটা হচ্ছে তার যাত্রাপথের 1/3 নামতে তার কত সময় লাগবে, তার মানে তার যাত্রাপথে 1/3 মানে কি, এটার 1/3 100 ইন্টু 1/3, তখন তোমার এইচ এর মান হবে 1/3, মানে 100 × 1/3। এখন আমরা যদি এইটা একটু অন্যভাবে করি, কোশ্চেনটাকে সেম আছে, ধরো এটাকে একটু অন্যভাবে করতে চাই, কিভাবে, ধরো তোমাকে কোশ্চেনে বললো, কোশ্চেন হচ্ছে যে অর্ধেক আসতে টাইম কত লাগবে, সাপোজ অর্ধেক পথে আসতে কত সময় লাগবে, কত সময় লাগবে। এখন আসো, কত সময় লাগবে, অর্ধেক পথ মানে কি, টোটাল হাইট ছিল তার 100, তাহলে অর্ধেক পথ কত হবে 50, তাহলে এইচ এর মান কত তোমার এখানে, এইচ হচ্ছে তোমার 50 মিটার। আর বাকি সবকিছু তুমি জানো, ইউ জানো 0, জি জানো 9.8, তুমি এখন টাইম ক্যালকুলেট করতে হবে তোমাকে। আচ্ছা, তাহলে একই ফর্মুলা ইউজ করবো আমরা, কোনটা, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। কেন, কারণ ইউ তো 0, তার মানে টাইম কত লাগবে, রুট ওভার 2h/জি। এখানে এইচ এর ভ্যালু কত বসাবা তুমি, 100 অর্ধেক, তাহলে 100 অর্ধেক কত বলছো, 50 ডিভাইড বাই 9.8, এত টাইম লাগবে তোমার হচ্ছে অর্ধেক আসতে। এখন এইটার সাথে কত সময় লাগবে না বলে তোমাকে যদি বলে যে অর্ধেক পথ আসার পর তার বেগ কত, তাহলে তুমি কিভাবে ক্যালকুলেট করবা, অর্ধেক পথ আসার পরে তার বেগ, বস্তুটার বেগ, অর্ধেক পথে আসার পর বেগ কত হবে। সাপোজ এই কোশ্চেনটা তোমাকে করলো এই চিত্র থেকে, তাহলে আমাদের চাইছে কি, আসার পর বেগ, মানে তোমার শেষ বেগ চাইছে, মানে ভি ক্যালকুলেট করতে বলছে। তো তোমার কি কি দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 0, গ্র্যাভিটি তুমি জানো 9.8, অর্ধেক পথ মানে তুমি এইচ এর ভ্যালু জানো, এইচ কত, 100/2, তার মানে হচ্ছে 50 মিটার। তোমার এখন ভি ক্যালকুলেট করতে বলছে। এখন দেখো এই ফর্মুলাতে কোনো টি নাই, তো টি ছাড়া বাকি সবকিছু আছে কোন ফর্মুলাতে, আচ্ছা হচ্ছে আমাদের গতির যে ফর্মুলা জানি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই ফর্মুলা, যে ফর্মুলা কোনো টি নেই। সো আমরা এই ফর্মুলাটা আমাদের পরন্ত বস্তুর জন্য ইউজ করব। তো পরন্ত বস্তুর জন্য আমি কি জানি, এর পরিবর্তে জি লেখা হয় আর এস এর পরিবর্তে কি লেখা হয়, এইচ। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এই ফর্মুলা অনুসারে যদি আমরা এখন মান বসাতে চাই, তো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই জায়গায় ভি ক্যালকুলেট করতে হবে, ইউ 0 জানো,
তাহলে ইউ লেখা লাগবে না, ইউ বাদ, তাহলে থাকবে কত 2gh। তাহলে ভি এর মান বের করতে হলে স্কোয়ারটাও বেশি যায়, রুট হয়ে যাবে, তাহলে আসতেছে কত রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে এইচ, এইচ কত, এইচ হচ্ছে 50। তাহলে ক্যালকুলেট করে যে রেজাল্ট পাবা সেটা হচ্ছে তোমার ওই 50 মিটার রাস্তায় এসে তোমার যে ইটা লাগবে, বেগ হবে আর কি 50 মিটারে এসে। বস্তু ধরো এই পয়েন্ট থেকে নামছে, নেমে অর্ধেক আসলো, এইখানে এসে যে বেগ হবে সেই বেগটাই হচ্ছে তুমি ক্যালকুলেট করলা, যে এখান থেকে 50 মিটার নামলো, এটা তুমি ক্যালকুলেট করলা। তুমি টাইমও বের করতে পারবে, একটু আগে আমরা টাইম বের করছি, এটা তুমি ক্যালকুলেট করতে পারবে। এই এখন সেম জিনিসটা যদি আমরা একটু ঘুরাইয়া দিই বলতে হচ্ছে এটা তো পড়ন্ত বস্তু ছিল, এখন পড়ন্ত বস্তু পরিবর্তে যদি আমরা নিক্ষিপ্ত বস্তু দিই, মানে ধরো, আচ্ছা এটা আমরা একটু চেঞ্জ করে নতুন একটা প্রবলেম দিই। প্রবলেমটা হচ্ছে, দেখো প্রবলেমটা হলো, এক মিনিট, প্রবলেমটা হচ্ছে এরকম, ধরো আমাদের ভূমি থেকে একটা বস্তু আছে, এই বস্তুটাকে খাড়া উপরের দিকে একটা বেগে নিক্ষেপ করা হয়েছে, যেমন ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে। এই বেগে তুমি তাকে খাড়া উপরের দিকে উঠাইছো, নিক্ষেপ করছো। এখন এখান থেকে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করলাম, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর প্রবলেম, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, এর আগে আমরা পড়ন্ত বস্তু করছি, নিক্ষিপ্ত বস্তু এই রিলেটেড প্রবলেম করবো এখন। তো একটা বস্তুকে যে আদিবেগে উপরের দিকে মারছো, এখন নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা একটু কিছু জিনিস অ্যানালাইসিস করার ট্রাই করি। সেটা কি, কয়েকটা স্টেপ দেখবো আমরা। প্রথম স্টেপ হচ্ছে, আমরা যখন বস্তুটাকে মারি উপরের দিকে, তার আদিবেগের ডিরেকশন হচ্ছে উপরের দিকে। গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটি নিচের দিকে। এখন এই বস্তুটাকে তুমি যখন একটা বস্তুকে এরকম মারো উপরে, সেটা নিজস্ব উচ্চতায় উঠার পর আবার নিচে পড়ে যায়। তো নিজস্ব উচ্চতায় যে উচ্চতা উঠবে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম উচ্চতা, এরপরে আর সে উঠতেছে না। আবার ম্যাক্সিমাম উচ্চতায় উঠার পরে দেখবে যে বস্তুটা হালকা সময়ের জন্য হলেও, বিন্দু সময়ের জন্য হলেও একটু থেমে যায়, তার মানে তার শেষ বেগ এই অবস্থার জন্য 0 হয়। আচ্ছা আমরা কয়েকটা স্টেপ দেখব। প্রথম স্টেপে ধরলাম এটা হচ্ছে তার ম্যাক্সিমাম উচ্চতা, এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। বস্তুটা এখন ধরো সর্বোচ্চ উচ্চতা নাই, উঠে নাই এখন পর্যন্ত, উঠছে তার আগ পর্যন্ত এই পজিশনে। তাহলে বস্তুটার আদি পজিশন কিন্তু অলওয়েজ এই জায়গায় যেখান থেকে তুমি মারছো, এটা ভুলবা না, এটা হচ্ছে তার আদি পয়েন্ট, আদি। আর এই পয়েন্টটা হচ্ছে এখন তার শেষ পয়েন্ট, এখানে স্টিল না উঠতেছে, উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে তার শেষ অবস্থা। এখন যে জিনিসটা হয় এই অবস্থায় তার শেষ বেগ কোন দিকে, উপরের দিকে। তো আমরা শেষ বেগের ডিরেকশন নিয়ে এখনই আলোচনা করব না। এখানে যেটা হবে, আমাদের এইচ নিয়ে বেশি ঝামেলায় পড়ে পোলাপান। কি নিয়ে? এইচ। কেন? কারণ হচ্ছে পোলাপান মনে করে কি, একটু পরে একটা স্টেপ দেখাবো, এখানে আর বেশি ক্লিয়ার হবে। এখানে দেখো সবসময় এইচ এর ডিরেকশন, মানে সরণ যেটা, এটার ডিরেকশন হবে আদি থেকে শেষ, আদি হতে শেষ, আদি হতে শেষ। এটা হচ্ছে তার দিক, এইচ এর দিক। বস্তুটা আদিতে কোথায় ছিল? এই এ পয়েন্টে। শেষে কোথায় আছে? এই বি পয়েন্টে। তাহলে আদি থেকে শেষ মানে কি? আদি নিচে, শেষ কোথায়? উপরে। তাহলে নিচ থেকে উপরে, এটার জন্য এইচ এর ডিরেকশন হবে নিচ থেকে উপরে। এই তাহলে আমরা ইউর ডিরেকশন পেলাম উপরের দিকে, এইচ এর ডিরেকশন পেলাম উপরের দিকে, জি এর ডিরেকশন পেলাম নিচের দিকে। তার মানে ম্যাক্সিমাম জিনিস যেহেতু উপরের দিকে আছে, আমি এই বস্তুটার জন্য প্রবলেম সলভ করার সময় উপরের দিকটাকে পজিটিভ ধরে নেব। তাহলে এই বস্তুটার জন্য যত বেশি আমাদের যত যত ফর্মুলা ইউজ করব, সব ফর্মুলাতে জি এর জায়গায় মাইনাস বসাবো আর সবগুলোতে প্লাস বসাবো। কেন? কারণ সবকিছু হচ্ছে উপরের দিকে। আচ্ছা আমরা আরো কয়েকটা স্টেপ দেখি, তারপরে হচ্ছে বাকি কথাগুলো বলি। এরপরে ধরো বস্তুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, তুমি ইউ বেগে তাকে মারছো, ইউ উপরের দিকে, এটা তার আদি অবস্থা। এখন ম্যাক্সিমাম হাইট যেটা, বস্তুটা ম্যাক্সিমাম হাইটে আছে এখন, এই যে এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা, এটা হলো আমাদের সর্বোচ্চ অবস্থা। বস্তুটা এই সর্বোচ্চ অবস্থায় চলে আসছে, এই যে এই পয়েন্টে চলে আসছে, তাই এটা তার শেষ অবস্থা, মানে শেষ পয়েন্ট। এই সি পয়েন্ট হচ্ছে তার শেষ, এই পয়েন্ট ছিল তার আদি। সে আদি থেকে মারার পরে সি সর্বোচ্চ অবস্থায় উঠে গেছে। এখন তোমরা প্র্যাকটিক্যালি দেখো যে যখন উপরে মারা হয়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে কিন্তু সে একটু থেমে যায়। তার মানে এই পয়েন্টে তুমি তার শেষ বেগ 0 ধরতে পারো, এটা খুবই পাওয়ারফুল। পরন্ত বস্তুর ক্ষেত্রে যেরকম আদি বেগ 0 ধরা হয়,
নিক্ষিপ্ত বস্তুর সময় সর্বোচ্চ অবস্থায় তার বেগ 0 ধরা হয়, শেষ বেগটাকে 0 ধরা হয়। এখন আসো দিকের নিয়ে আলোচনা করি। ইউ কোন দিকে? উপরের দিকে। আচ্ছা, জি কোন দিকে? জি অলওয়েজ নিচের দিকে, এটা তো বলাই আছে, জি নিচের দিকে। এখন ইউ, এইচ এর ডিরেকশন কোন দিকে? এইচ কোন দিকে? এইচ এর কথা বলেছি আদি থেকে শেষ। আদি কোথায়? এখানে। শেষ কোথায়? এইখানে। শেষ কোন দিকে? উপরের দিকে না? তাহলে এইচ এর ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। এইখানেও এইচ এর ডিরেকশন উপরের দিকে। পোলাপনের এইখানেও ঝামেলাটা হয় না। পোলাপনের ঝামেলাটা হয় পরের স্টেপে, যখন বস্তুটা সর্বোচ্চ অবস্থা থেকে নিচের দিকে আসা শুরু করে। তুমি ধরো মারলা এখানে ইউ বেগে উপরের দিকে, বস্তুটা কি করলো? সর্বোচ্চ অবস্থায় গেল, এটা ধরো সর্বোচ্চ অবস্থা। এই সর্বোচ্চ অবস্থায় গিয়ে আবার পড়া শুরু করছে নিচের দিকে। তো যে পড়ার সময় বস্তুটা ধরো এই পজিশনে এখন আছে, এখন নিচের দিকে পড়তেছে আর কি, উপর থেকে যে নিচে পড়তেছে। এই অবস্থায় আমরা ডিরেকশন গুলো একটু দেখার ট্রাই করবো। ইউ কোন দিকে? উপরে। জি কোন দিকে? নিচে। এখন আসো এইচ। পোলাপান এই জায়গাটায় ভুল করে। কেন ভুল করে? ওরা মনে করে কি এইচ তো নিচের দিকে, তাহলে এইচ এর ডিরেকশন হবে নিচের দিকে। না, এইচ এর কনসেপ্টই হচ্ছে কোন দিকে? এইচ হচ্ছে সরণ, তার আদি থেকে শেষের ন্যূনতম দূরত্ব হবে, আর সেটা হবে কি আদি থেকে শেষের দিকে। আদি যেখানে এবং শেষ যেখানে ওইটার দিকে হবে। আদি কোন পয়েন্টে ছিল? এ পয়েন্ট, এটা হচ্ছে তার আদি অবস্থা। এরপরে বস্তুটা আছে কোথায় এখন? বি পয়েন্টে, ধরো ডি পয়েন্টে আছে সাপোজ, এটা তার শেষ অবস্থা। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শেষ অবস্থা সে উপরে উঠতেছে না নিচে নামতেছে, ডাজন্ট ম্যাটার, ও এখানে আছে, এটা ম্যাটার করে, ও এখানে আছে। তাহলে তার আদি অবস্থা নিচে, শেষ অবস্থা উপরে, এইভাবে চিন্তা করবা। এটা চিন্তা করবা যে কই থেকে আসছে, এটা দেখার বিষয় না। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে সে আদিতে ছিল কোথায় আর শেষে কোথায় আছে, কোনটা নিচে কোনটা উপরে। আদি নিচে, শেষ উপরে, তাহলে ডিরেকশন হবে আদি থেকে শেষ উপরের দিকে। আদি যদি উপরে হইতো, শেষ যদি নিচে হইতো, তাহলে আমরা লিখতাম যে ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এটা আরেকটা হিসেবে লেখা দিই, তাহলে আর ক্লিয়ার থাকবে তোমাদের। তাহলে এই জায়গাটায় এইচ এর ডিরেকশন উপরের দিকে, তার মানে আচ্ছা আরেকটা দেখি, আরেকটা দেখলে আর বেশি ক্লিয়ার হবে। ধরো বস্তুটাকে তুমি উপরের দিকে মারছিলা, বস্তুটা উপরে উঠলো, উঠে এইখানে এসে মানে যেখান থেকে মারছিলা সেখানে আসলো, এসে আবার নিচে পড়া শুরু করছে, যেখান থেকে মারছিলা তার নিচে পড়া শুরু করছে। তাহলে এই অবস্থায় কে কে কোন দিকে? ইউ উপরের দিকে, জি অলওয়েজ নিচের দিকে, এইচ। এখন এইচ ক্যালকুলেট করবো। এইচ এর জন্য কি লাগবে? আদি আর শেষ অবস্থাটা লাগবে। এটা হচ্ছে তার আদি অবস্থা এ, এখান থেকে তুমি তাকে মারছিলা। শেষ অবস্থা এখন নিচে, এটা তার শেষ অবস্থা, ধরো ই অবস্থা। তো এখন কোনটা উপরে কোনটা নিচে? আদি উপরে, শেষ নিচে। ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়? আদি যেখানে আছে সেখান থেকে শেষের দিকে। যেহেতু আদি উপরে শেষ নিচে, তার ডিরেকশন হবে এখন নিচের দিকে। এইবার এইচ এর ডিরেকশন হচ্ছে নিচে, এইবার এইচ এর ডিরেকশন নিচে। তার মানে বোঝা যায় এই তিনটা অবস্থানে এইচ এর অবস্থান কিন্তু উপরের দিকে, ইসের ডিরেকশন উপরের দিকে। কেন উপরের দিকে? কারণ বস্তু যে অবস্থান থেকে মারা হয়েছিল বস্তুটাকে, বস্তুটা উপরে ছিল, প্রত্যেকটা পজিশনে উপরে, সে উঠার সময় হোক আর নামার সময় হোক প্রত্যেকটা পয়েন্টে উপরে ছিল। এই কারণে আদিবেগের মানে এইচ এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে। যদি কোনো কারণে যে অবস্থান থেকে মারা হয়েছে তার নিচে চলে যায় বস্তুটা, তাহলেই একমাত্র এইচ এর ডিরেকশন হবে নিচের দিকে। এছাড়া উপরে ভাসমান অবস্থায় যেভাবেই থাকুক না কেন এইচ এর ডিরেকশন উপরের দিকে। এইভাবে হচ্ছে আমরা ম্যাথগুলো ক্যালকুলেট করব। ওকে, এখন আমরা তাহলে আমাদের প্রবলেমে যাই, আমাদের যে প্রবলেম দিছিল ওইটা দেখি। আচ্ছা, আমরা বলছিলাম যে একটা বস্তুকে আমি 20 মিটার পার সেকেন্ড বেগে উপরে মারছিলাম, 20 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। এটা দিয়ে আমরা কয়টা জিনিস বের করব। প্রথম পয়েন্ট হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা মানে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতা কত, এটা ক্যালকুলেট করব। আচ্ছা চলো এটা আগে একটু ক্যালকুলেট করি, তারপর বাকিটা দেখা যাবে। ধরলাম তার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা, এটা তার সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম পয়েন্ট এখানে উঠবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা আসলে এইটা, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট, এটাকে বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করতেছে, এটা তার সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, এখন আমাদের ইউ 20 কি, 20 হচ্ছে আদিবেগ ইউ যেটা উপরের দিকে, এইচ, এইচ উপরের দিকে যেহেতু শেষ অবস্থান উপরে, ম্যাক্সিমাম পয়েন্ট আমাদের কিন্তু V0, একটু আগে বলা হয়েছে V0, এবং গ্র্যাভিটি নিচের দিকে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? কি কি নাই? শুধুমাত্র টাইম নেই,
সো টাইম ছাড়া কোন ফর্মুলা ইউজ করি আমরা? টাইম ছাড়া ইউজ করি লাস্টের ফর্মুলা, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন পরন্ত হোক নিক্ষিপ্ত হোক, উপর নিচের যে ম্যাথগুলো ওয়াই অক্ষ বরাবর, সেখানে আমরা এর পরিবর্তে লিখি জি আর এস এর পরিবর্তে লিখি এইচ। এখন আসো ডিরেকশন দিতে হবে, ডিরেকশন হচ্ছে চিহ্ন। আমি যেহেতু দেখতেছি জি বাদে বাকি সব উপরের দিকে, তার মানে আমি উপরের দিকটাকে, এই প্রবলেম সলভ করার সময় উপরের দিকটাকে আমি পজিটিভ ধরে নেব। তাহলে যেহেতু v0 এই জায়গাটায় v0, ইউ কোন দিকে? উপরের দিকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি কোন দিকে? নিচে, তাহলে জি এর মান তুমি মাইনাস আকারে বসাবা, মানে -9.8 ইন্টু এইচ। এইচ কোন দিকে? উপরে, পজিটিভ আকারে বসাবা। এবং যেহেতু v0 হয়েছে আর ভি একমাত্র 0 হয় সর্বোচ্চ অবস্থানে, তাহলে এই যে হাইট তুমি ক্যালকুলেট করতেছো, এই হাইট কিন্তু তার ম্যাক্সিমাম হাইট, এই যে বড় হাতের এইচ। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি কত? 0 ইকুয়াল টু 400 মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। আচ্ছা 400 না লিখি, এখানে 20 স্কোয়ার লিখি, দরকার আছে। তাহলে এই যে মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও, 2 ইন্টু 9.8 এইচ ইকুয়াল টু 20 স্কোয়ার। তাহলে এইচ এর মান আসে কত? 20 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ অবস্থানে মান, যেটা ক্যালকুলেট করলে আসবে কত? আসে ক্যালকুলেট করলে, আমি দেখি ক্যালকুলেট করলে কত আসে এটা। চলো, তাহলে উপর হচ্ছে 400 2 ইন্টু 9.8, এটা আসে 20.41। এটা আমাদের আসে 20.41 মিটার। এটা কিন্তু একটা ফর্মুলা হয়, নিক্ষিপ্ত বস্তুর জন্য তোমার সর্বোচ্চ অবস্থানের জন্য একটা তুমি ফর্মুলা ইউজ করতে পারো। এখানে 20 কি? 20 ছিল আদিবেগ ইউ, 2 ফর্মুলা 2 আর 9.8 কি? তার হচ্ছে ত্বরণ জি এর মান। তাহলে আমাদের সর্বোচ্চ অবস্থা বা সর্বোচ্চ উচ্চতা, এটার জন্য ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি এমসিকিউর জন্য ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থানের ফর্মুলা, এটা আমরা মনে রাখতে পারি। ওকে, সর্বোচ্চ উচ্চতা হইলো। এখন তোমাকে যদি ক্যালকুলেট করতে বলে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত টাইম লাগবে, সে সময় তোমাকে ক্যালকুলেট করতে বললো, তাহলে তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এটা কিভাবে ক্যালকুলেট করবা? চলো আমরা সেটা একটু ক্যালকুলেট করে দেখি কত হয়। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, উঠতে সময়, এই সময়টা আমরা একটু ক্যালকুলেট করতে চাই। তো ধরলাম এই নিচ থেকে উপরের দিকে উঠতে টাইম লাগবে টি। কারণ এই টি ক্যালকুলেট করতে চাই কিসের মাধ্যমে? দেখো এইচ ধরো আমরা জানি না, আমাদের জানা আছে v0, ইউ জানা আছে, জি জানা আছে, টি। তাহলে এইচ বাদে বাকি সবকিছু নিয়ে কোন ফর্মুলা হয়? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু নিক্ষিপ্ত বা পরন্ত বস্তুর ক্ষেত্রে এ ইউজ করি না, জি ইউজ করি, এটা ইউজ করব। আচ্ছা এখানে ভি কত? 0, কারণ সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা v0 ধরতেছি। আদিবেগ তার একটা আছে, আদিবেগ। আচ্ছা গ্র্যাভিটি কত কাজ করে? এখানে নিচের দিকে, তার মানে হচ্ছে এখানে আমরা তার মাইনাস মান বসাবো, মাইনাস জি আকারে বসাবো। মান এখনো বসায়নি, জাস্ট চিহ্ন দিচ্ছে। কিন্তু টাইম কোনটা? এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। কিভাবে বলছি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়? কারণ আমি ভি এর মান 0 বসেছি, কারণ ভি হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টে 0 হয়। তাহলে এখানে উঠতে যে টাইম লাগবে সেই টাইমটাই আমরা এখানে ক্যালকুলেট করতেছি। তাহলে কত আসতেছে? 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি অফ টি, জি ইন্টু টি। তাহলে মাইনাস জিটি এখানে প্লাস জিটি হয়ে যাবে ইউ, তাহলে টি এর মান আসতেছে ইউ ডিভাইডেড বাই জি। তার মানে তোমার এখানে শেষ বেগ কত? মানে শেষ বেগ বলতেছি, তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে টাইম লাগবে সেই টাইমটা হচ্ছে ইউ বাই জি। জাস্ট তুমি আদিবেগ জানলেই হয়ে যাবে। আমাদের ফর্মুলায় আদিবেগ কত আছে? 20। তার মানে এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম লাগবে 20 ডিভাইডেড বাই 9.8, যেটা কিনা ক্যালকুলেট করলে আমাদের আসতেছে হচ্ছে 20 ডিভাইডেড বাই 9.8, 2.04। এটা ভ্যালু আসে 2.04 সেকেন্ড। তার মানে তুমি 2.04 সেকেন্ডে উপরে উঠে যাবা। এখন একটা বস্তু যখন উপরে উঠে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, পড়তেও কিন্তু মানে আবার ওই সর্বোচ্চ অবস্থা থেকে ভূমিতে ব্যাক করতে সেম সময় লাগে, আবার ভূমিতে ব্যাক করতে। তার মানে এই টাইমটা তোমার উঠতে টাইম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম আমরা বলতে পারি এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। আবার একই সাথে বলা যায় যে সর্বোচ্চ অবস্থা থেকে
ভূমিতে আসতে সময়, সর্বোচ্চ অবস্থা থেকে ভূমিতে আসতে সময় সেম, দুইটার জন্য সেম সময় লাগতেছে আমাদের। তার মানে তোমাকে কেউ যদি বলে যে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, বস্তুটা কতক্ষণ হাওয়ায় ভেসে থাকবে, যেটাকে বইয়ের ভাষায় বলা হচ্ছে বিচরণ কাল, তুমি সেই বিচরণ কাল এখানে বলতে পারবা। যেহেতু উঠতে টাইম লাগে এটা, আবার নামতে টাইম লাগে এটা, উঠতে টাইম প্লাস নামতে টাইম দুইটা মিলে হচ্ছে তার কতক্ষণ সে ভেসে থাকছে, বিচরণ কাল। তাহলে এখন আমরা সেই বিচরণ কালটা ক্যালকুলেট করতে পারবো, যে বিচরণ কালটা কত। যদি বলে যে এটা বিচরণ কাল কত, বিচরণ কাল, তাহলে বিচরণ কালের জন্য আমাদের উঠতে সময়, উঠার জন্য টাইম কত লাগতেছে আমাদের, ইউ বাই জি। নামতে টাইম লাগতেছে কত, ইউ বাই জি। এই দুইটার টাইমের যোগফল হচ্ছে কি তার টোটাল বিচরণ কাল। বিচরণ কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে বিচরণ কাল কত হবে, 2u ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে বিচরণ কাল, বা হচ্ছে হাওয়ায় ভেসে থাকার সময়, কতক্ষণ হাওয়ায় ভেসে থাকবে, কতক্ষণ সে শূন্যে ভাসবে, যে কোনো কিছুই বলো, এটা হচ্ছে বড় হাতের টি। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কয়টা ফর্মুলা পাইলাম, কি কি ফর্মুলা পাইলাম একসাথে যদি লিখি আমরা এখানে, দেখো একসাথে লিখি। প্রথমত হচ্ছে সর্বোচ্চ অবস্থায় সর্বোচ্চ উচ্চতা কত, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, তুমি এটা ফর্মুলা মনে রাখতে পারো এমসিকিউর জন্য, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। এখানে ইউর মাথায় 2 আছে, তাই নিচেও 2 আছে, এখানে 2 মনে রাখা যায়। এবার হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, উঠতে সময়, যেটাকে ছোট হাতের টি বলতেছে, এবং ইউ বাই জি। দেখো ইউর মাথায় টিও নাই, জি এর পাশে টিও নেই, ওকে। এবার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতে সময়, ভূমিতে নামতে সময়, অবশ্যই এটা আগেরটা সমান ইউ বাই জি। এবং তোমাকে যদি টোটাল বিচরণ কাল অথবা হচ্ছে শূন্যে ভাষার সময়, ভাষার যে সময়কাল সেটা বের করতে বলে, সেটা হচ্ছে বড় হাতের টি, যেটা দুইটা যোগফল 2u বাই জি। এই সবগুলো হচ্ছে আমাদের পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউজ করা যায়। এখন শুধুমাত্র তাই না, যদি এখানে তোমাকে বলে যে টি সময় পর তার বেগ কত হবে, তা সে কতটুকু উচ্চতায় থাকবে, এগুলো তোমাকে ক্যালকুলেট করতে বলে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, যেমন তোমাকে যদি বলে যে টি সময় পর, ধরো তুমি নিচ থেকে মারছো, মারার টি সময় পর বেগ কত, এটা যদি বলে, তাহলে তুমি কোন ফর্মুলা ইউজ করবা, তুমি তো হাইট জানো না যে কত হাইটে সে আছে, তার মানে তুমি এখান থেকে ইউ জানবা, ইউ দেওয়া থাকবে, জি জানো, ভি বের করতে বলছে, আর টি তো বলেই দেবে যে কত সময় পর, তার মানে তুমি এই সবকিছু জানো, এবং এটা নিয়ে কোনটা ফর্মুলা ইউজ করবা যেখানে এইচ নাই, সেটা কোনটা, ভি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এখন এ বলতে কোনটা, জি, জি এর মান তুমি কি বসাবা, মাইনাস। এখন বারবার মাইনাস না বসে আমরা ডিরেক্ট এই ফর্মুলাতে মাইনাসই আনতে পারি, এটাও আনা যায়। তাহলে এখান থেকে আমাদের শেষ বেগটা বের করতে হবে, কত সময় পর, টি সময় পর। তুমি আদি বেগ জানো, দেওয়া থাকবে, জি তো জানা আছে, আর টি এর মান হচ্ছে যেটা দিবে এখানে, এই যে টি, সেটা বসায় দিলে তুমি তার শেষ বেগ জানতে পারবা। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুমি ভি এর মান প্লাসও পাইতে পারো, ভি এর মান মাইনাসও পাইতে পারো। যেহেতু এই সব প্রবলেমে তুমি উপরের দিকটাকে প্লাস ধরে নিছো, যদি তোমার এখান থেকে ভি এর মান পজিটিভ আসে, তার মানে বস্তুটা এখনো উপরে উঠতেছে, এটা বুঝতে হবে যে এখনো সর্বোচ্চ উচ্চতা উঠে নাই, উপরে উঠতেছে, এখনো উপরে উঠতেছে, এখনো উপরে উঠতেছে, এটা বোঝা যায়। আর যদি দেখো যে ভি এর মান নেগেটিভ, তার মানে সে সর্বোচ্চ উচ্চতা উঠছে, উঠার পরে এখন আবার নিচের দিকে নামতেছে, তার মানে ভি এর ডিরেকশন নিচের দিকে, তার মানে অলরেডি সে সর্বোচ্চ উঠে গেছে, তার নিচে, তারপরে সে নিচের দিকে নামতেছে এখন, তাহলে এখন নিচে নামতেছে, নিচে নামতেছে। এটা আমরা একটু বুঝতে পারি, কারণ এগুলো দিয়ে অনেক কিছু, অনেক সময় অনেক কিছু আমাদের কাজে লাগে। তো ভি এর মান দুইটা হইতে হবে, পজিটিভ আর নেগেটিভ। একইভাবে এই এই সব প্রবলেমের ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে টি সময় পরে সে কতটুকু উচ্চতায় আছে, মানে এইচ এর মান ধরো তোমাকে বের করতে বলবো, টি সময় পরে, ধরো হচ্ছে টি সময় পরে উচ্চতা, এই টি সময় পরে হচ্ছে উচ্চতা,
তার মানে তোমার টাইম চাইছে, মানে তুমি টাইম ক্যালকুলেট করবে কিভাবে, মানে টাইম না, এইচ চাইছে, টি দেওয়া আছে, এইচ ক্যালকুলেট করবা, ফর্মুলা ওই একটাই, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন, সব কিছু উপরে বাট আমাদের গ্র্যাভিটি নিচে, তাই ডিরেক্ট ফর্মুলাতে আমরা মাইনাস বসালাম, আর জি এর মান তুমি 9.8 বসাবা। সো এটা ইউজ করে তুমি টাইম বের করতে পারবা, যে সরি টাইম ইউজ করে তুমি এইচ এর মান বের করতে পারবা যে কত উচ্চতায় সে ছিল। ওকে, বাই দ্য ওয়ে আমরা বলছিলাম এইচ এর মান ততক্ষণ পজিটিভ থাকবে যতক্ষণ পর্যন্ত বস্তুটা তুমি যে পয়েন্ট থেকে মারছো সেই পয়েন্টের উপরে থাকবে, সেটা উঠন্ত অবস্থা থাকুক বা পড়ন্ত অবস্থা থাকুক, যেভাবে থাকুক এইচ এর মান ততক্ষণ পজিটিভ থাকবে যতক্ষণ সে উপরের দিকে থাকবে। যদি বাই এনি চান্স তুমি এইচ এর মান নেগেটিভ পাও, তার মানে সে যে পয়েন্ট থেকে মারছিলা বা যে লাইন থেকে মারছিলা সেই লাইনের নিচে চলে গেছে, বস্তুটা অলরেডি সেই লাইনের নিচে চলে গেছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানেও এইচ এর মান দুইটা হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। পজিটিভ মানে তুমি যে পয়েন্ট থেকে মারছো তার উপরেই আছে, আর নেগেটিভ মানে সে পয়েন্ট থেকে নিচের দিকে চলে আসছে। এটা হচ্ছে তোমার এখানকার পড়ন্ত উঠন্ত নিক্ষিপ্ত বস্তুর জন্য যাবতীয় হিসাব নিকাশ। তাহলে এই প্রবলেমটাতে যদি আমরা কিছু জিনিসপত্র অ্যানালাইসিস করি, যেমন ম্যাক্সিমাম উচ্চতা এইচ, এইচ এর মান কত আসবে, ইউ স্কোয়ার বাই 2g, তাহলে এখানে মান বসাই দেবা, জাস্ট ইউর মান 20 বসাবা। এরপরে আসো, যদি বলে সর্বোচ্চ উচ্চতা উঠতে টাইম, তাহলে জাস্ট ইউ বাই জি। যদি বলে টোটাল বিচরণকাল, তাহলে 2u বাই জি। এরপরে ধরো তোমাকে যদি বলে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর ধরো বেগ বের করতে বললো, তা তুমি ভি টু কত বসাবা, ইউ মাইনাস জিটি, মান বসাবে কত, 20 মাইনাস 9.8 ইন্টু হচ্ছে টাইম 2। তারপর তুমি দেখবা কত আসে, যদি নেগেটিভ আসে নিচের দিকে নামতেছে, পজিটিভ আসলে উপরের দিকে উঠতেছে। এবার ধরো 2 সেকেন্ড পর বেগ না বলে বললো উচ্চতা, 2 সেকেন্ড পর সে কত উচ্চতায় আছে, তাহলে ফর্মুলা কি করবা, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মান বসাবে কত, 20 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। তারপর তুমি এইচ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবা। এই হচ্ছে পরন্ত নিক্ষিপ্ত বস্তুর জন্য হিসাব নিকাশ। আমরা এখন এটার কিছু প্রবলেম সলভ করব। তার আগে একটা জিনিস আর একটা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখি, সেটা হচ্ছে ধরো বস্তুটা যে পজিশনে থাকুক, উপরে ধরো উঠতেছে অথবা নিচের দিকে নামতেছে, যেটাই থাকুক না কেন, এটা নিচের দিকে নামার সময়, এটা হচ্ছে উপরের দিকে উঠার সময়, যেটাই হোক না কেন একটা নির্দিষ্ট স্থানে, ধরো এই পজিশনে উঠার সময় তার যে বেগ এবং এই পজিশনে নামার সময় যে বেগ, দুটা বেগের মান সেম হবে। মানে এখান থেকে উঠার সময় এখানে যে বেগটা পাবা, শেষ বেগ উপরের দিকে, আর এই জায়গাটা ক্রস, মানে এই পয়েন্ট ক্রস করার সময় নিচের দিকে নামার সময় তার যে বেগ, দুইটা বেগ কিন্তু সেমই হবে, কিন্তু একটা মান হবে পজিটিভ, একটা মান নেগেটিভ। তার মানে তোমাকে যদি বলে যে ধরো তুমি ভূমি থেকে মারছো, ভূমি থেকে 2 মিটার উপরে উঠার সময় বেগ যা হবে, 2 মিটার উপরে ক্রস করার সময় 2 মিটার উপর জায়গাটা নিচের দিকে ক্রস করার সময় বেগের মান সেমই হবে। ধরো এটা মান যদি হয় প্লাস ধরো হচ্ছে 10, তাহলে এটা মান হবে -10। তার মানে একই লাইনে তোমার বেগের মান কি হয়, সেমই হয়, জাস্ট উপর মানে ডিরেকশন চেঞ্জ হয়, একটা উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। এই কনসেপ্টে আমরা বলতে পারি কি, যখন ভূমি থেকে সে উপরের দিকে নিক্ষেপ করছিলাম ইউ বেগে, তাহলে ভূমিতে এসে হিট করবে কত বেগে, -ইউ বেগে। যেহেতু ভূমিটা হচ্ছে সেম লাইন, এই এ লাইনের মতো ভূমিটাও একটা লাইন, ভূমি ক্রস করে উপর দিকে যাওয়ার সময় ইউ বেগে উঠতেছিল, তাহলে ভূমিতে এসে হিট করবে কত বেগে, -ইউ বেগে। আমরা এটা একটু মনে রাখতে পারি যে ভূমিতে কত বেগে হিট করতেছে, এমসিকিউর জন্য হয়তো আসতে পারে, তাহলে আমরা এত ম্যাথ না করে ডিরেক্ট বলতে পারবো যে ভূমিতে হিট করবে -ইউ বেগে। মানে যেহেতু এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে মারছিলাম, তার মানে সে এখানে হিট করবে -20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, কেয়ারফুল থাকবো মাইনাসটা নিয়ে, মাইনাস আমাদের দিতে হয়। আরেকটা জিনিস, এখানে যেহেতু সব কিছু আলোচনা করলাম, গ্রাফ নিয়ে একটু আলোচনা করি। গ্রাফটা কি, ধরো ম্যাক্সিমাম হাইটের জন্য আমরা ফর্মুলা কি শিখছিলাম, h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এখন গ্রাফে দুইভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে, তার আগে আমাদের রিলেশনশিপ বুঝতে হবে। রিলেশনশিপ কি, যেটা চেঞ্জ হয়, মানে চলক, সে চলকের সাথে
রিলেশনশিপ কেমন। টু কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না, জি এটা কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না 9.8। তাহলে এইগুলো যেহেতু কনস্ট্যান্ট আর ইউ চেঞ্জ হবে, আদিবেগ তুমি চাইলে একের সময় এক একটা দিতে পারো, কিন্তু 9 তো একের সময় এক একটা না, একটা নির্দিষ্ট জায়গায়, সরি জি, জি তো একের সময় এক একটা না, একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় জি সেম। কিন্তু এই বস্তুটাকে তুমি প্রথমে 20 মিটার মারলা, পরে তুমি 40 মিটার, চেঞ্জ করে লিখতে পারো। আবার 20 মিটার মারলে যে উচ্চতা উঠবে, 40 মিটার মারলে তার অন্য একটা উচ্চতা উঠবে। তার মানে এইচ এর উপর ডিপেন্ড করতেছে, এটা স্বাধীন, এটা হচ্ছে আমাদের অধীন, কিন্তু এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আমি একটু মার্ক করি, ইউ হচ্ছে স্বাধীন, এখানে আমাদের স্বাধীন চলক, আর এইচ হচ্ছে আমাদের অধীন চলক, কারণ তুমি ইউ যেভাবে চেঞ্জ করবা ওই অনুসারে এইচ এর মান পাবা। তাহলে ইউ হচ্ছে স্বাধীন, এইচ হচ্ছে অধীন। বাট এই যে 2G এগুলো কারো উপর নির্ভর করে না, এটা ধ্রুবক, এটাকে বলতেছি আমরা ধ্রুবক। এই যে ধ্রুবক আর এই যে সমান সমান, এই ধ্রুবক আর সমান সমান এই জিনিসগুলাকে যদি আমরা উঠায় দিই, এদের পরিবর্তে আসে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক। আর যেগুলো হচ্ছে স্বাধীন অধীন সেগুলো থেকে যায়। তার মানে বাম পাশে এইচ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। এটা তোমার পরীক্ষা ধরো আসতে পারে যে নিচে কোনটি সর্বোচ্চ উচ্চতার জন্য সঠিক, মানে রিলেশনশিপ তোমার আসতে পারে। শুধু রিলেশনশিপ তাই না, তোমার এখানে এটাতে গ্রাফও আসতে পারে, দুই রকমের গ্রাফ হইতে পারে। দেখো আমরা গ্রাফে এক্স অক্ষে কি আছে আর ওয়াই অক্ষে কি আছে এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। তোমার যদি এক্স অক্ষে ইউ আর ওয়াই অক্ষে এইচ, আবার যদি ওয়াই অক্ষে এইচ ও এক্স অক্ষে ইউ স্কোয়ার থাকে, কেয়ারফুল, এখানে কিন্তু ইউ স্কোয়ার আর এখানে জাস্ট ইউ, তাহলে তুমি গ্রাফটা কিভাবে বুঝবা যে কোনটা কি বুঝাচ্ছে, কোন গ্রাফটা কেমন হবে। এখানে দেখো বাম পাশে যেটা থাকে সেটা নর্মালি ওয়াই অক্ষের উপর দেওয়া থাকে এবং হুবহু মোটামুটি দেওয়া থাকে। শুধুমাত্র মানে ডান পাশে যেটা আছে স্বাধীন যেটা, সেটা এক্স অক্ষে বসে এবং সেটাই একটু চেঞ্জ করে দেয়। এখানে প্রথম গ্রাফে যে বলা হয়েছে ইউ এর সাথে এইচ এর সম্পর্ক, ইউ, বাট আমাদের এখানে রিলেশনশিপে ইউ স্কোয়ার আছে, তার মানে কি তুমি জাস্ট ভিতরের পোর্শন নিয়ে এক্স অক্ষে বসাইছো, যে ভিতরের পোর্শনটা এই এইচ এর সাথে কেমন রিলেশনশিপ বিল্ড আপ করে। তুমি যখন ভিতরের জিনিসটাকে নিয়ে অ্যানালাইসিস করবা তখন কি এইটার বাহিরে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা কেমন দেখতে, স্কোয়ার। তার মানে এই গ্রাফটা হবে স্কোয়ারের গ্রাফের মতো, যেহেতু বাহিরের দিকটা স্কোয়ারের মতো, যদি বাহিরের দিকটা রুটের মতো হইতো তাহলে রুটের মতো হইতো গ্রাফটা, রুটের যে গ্রাফ হয় তার মতো। যদি বাহিরেতে লন হইতো লনের মতো গ্রাফ হইতো, মানে বাহিরে যা হবে তার মতো, যদি কিছু না থাকে তো স্ট্রেট লাইন, এটাতে আমরা দেখবো। তো এটা বাহিরে যেহেতু স্কোয়ার আছে, তার মানে এই গ্রাফটা যেখানে শুধুমাত্র ইউ নিছো, স্কোয়ার নাও নাই, এই গ্রাফটা হবে স্কোয়ারের মতো গ্রাফ। আর স্কোয়ারের মতো গ্রাফ কি হয়, স্কোয়ার গ্রাফ হয় এরকম, মূলত এটা হচ্ছে স্কোয়ারের গ্রাফ। কিন্তু এই জায়গায় ইউ তো নেগেটিভ হইতে পারবে না, মানে যেহেতু তুমি উপরের দিকে মারতেছো, উপরে অলওয়েজ পজিটিভ ধরতেছো, তার মানে এই ইউর ডিরেকশন কোনটা, এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষের ধনাত্মক পাশটা নিয়ে সবসময় আলোচনা করবা, ঋণাত্মক পাশ নিয়ে আমরা আলোচনা করব না এই জায়গায়, যেহেতু আমাদের ইউর দিক অলওয়েজ আমরা পজিটিভ ধরে নিই। তার মানে এই গ্রাফে নেগেটিভ পোর্শনের ইউ এর মান বাদ। কেন বলতেছি, কারণ এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর এই পাশটাকে আমরা পজিটিভ ইউ বলতেছি, মূল বিন্দুর এই পাশটা বলতেছি আমরা নেগেটিভ ইউ। তো গ্রাফে ইউর মান কখনো আমরা নেগেটিভ ধরি না, তার মানে এই যে আমাদের ওয়াই ইউ স্কোয়ার যে গ্রাফ, স্কোয়ার গ্রাফের নেগেটিভ পোর্শন, এই নেগেটিভ পোর্শন আমাদের অ্যানালাইসিসে আসবে না। তার মানে এই জায়গাটায় স্কোয়ারের গ্রাফ হবে কেমন, এই যে এরকম একটু বক্ররেখা নিচ থেকে উপরের দিকে করতেছে। আচ্ছা, এবং সেকেন্ড গ্রাফটা কি, এখানে কিন্তু কমপ্লিটলি তুমি ইউ স্কোয়ার সহ বসাইছো। তার মানে আমি সেকেন্ড গ্রাফের জন্য যদি দেখি, সেকেন্ড গ্রাফে এখানে কিন্তু কোনো, আমি যে পুরো জিনিসটা যেটা এক্স অক্ষে বসেছে এটাকে মার্ক করি, এটা বাহিরে কিন্তু কোনো কিছু নেই, বাইরে স্কোয়ার নাই, স্কোয়ার কিন্তু ভিতরে। তুমি এটাকে একটা বক্সের মধ্যে আটকে রাখছো, এটা দেখবে না ভিতরে কি আছে, তুমি দেখবে বাহিরে কি আছে, বাহিরে তো কিছু নাই। তার মানে এটা এটার সাথে সরাসরি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আর যদি সরাসরি সমানুপাতিক সম্পর্ক হয়, বাইরে কিছু না থাকে, 1/, না থাকে, কিছু না থাকে, এটার গ্রাফ হয় ফুললি স্ট্রেট লাইন। এই, তাহলে আমাদের কেয়ারফুল থাকতে হবে এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে। এটা ছিল আমাদের এই যে সর্বোচ্চ অবস্থার জন্য আমাদের গ্রাফ। আমরা অন্যান্য কিছু ক্ষেত্রেও গ্রাফগুলো আঁকতে পারি। সেটা কি, ধরো আমাদের যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়, সেই সময়ের জন্য গ্রাফ আঁকতে বলে, তাহলে আমাদের আগে ফর্মুলা লাগবে। যে ফর্মুলাটা কি, ফর্মুলা কি ছিল, টি ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। এটা এখানে সেম কাহিনী খুঁজতে হবে যে কোনটা স্বাধীন, কোনটা অধীন, আর কোনটা কনস্ট্যান্ট। স্বাধীন কোনটা, ইউ, তুমি ইচ্ছা মতো টাইম মানে ইউ চেঞ্জ করতে পারো, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট।
আর টি কি, টি হচ্ছে ডিপেন্ডেন্ট কার উপর, ইউর উপর। তুমি যদি আস্তে মারো সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগবে, জোরে মারলে কি সর্বোচ্চ উচ্চতা উঠতে আর একটু সময় লাগবে বেশি, কারণ উঠতে তো একটু সময় বেশি লাগবে স্বাভাবিক। তো এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট রাশি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রাশি। আর এই জি কি, যে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা চেঞ্জ হয় না। তাহলে একটু আগে আমরা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্টের সাথে ডিপেন্ডেন্টের সম্পর্ক তুমি আসলে দেখবা কিভাবে, বুঝবা কিভাবে, এই কনস্ট্যান্ট আর সমান সমান গুলাকে উঠাই দিয়ে কি আনতে হবে, একটা সমানুপাতিক চিহ্ন আনতে হবে। তাহলে আমাদের কি কি থাকতেছে, টি প্রপোর্শনাল টু ইউ, টি এর সাথে ইউর সরাসরি সম্পর্ক। টি যদি বাড়ে মানে ইউ বাড়লে টি বাড়বে, ইউ কমলে টি কমবে। তুমি দেখো, আর যদি আস্তে অল্প বেগে মারি তাহলে সর্বোচ্চ উচ্চতা তার বেশি সময় লাগে না উঠতে, আর যদি বেশি বেগে মারি তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে তার কিন্তু বেশি সময় লাগতেছে। এখানে গ্রাফ একটাই হবে, যেহেতু বাইরে কিছু নাই, গ্রাফ একটাই হবে, সেটা কি, ইউ আর হচ্ছে টি। যেহেতু তুমি ইউ নিছো মানে পুরোটাই নিছো, আর বাম পাশে পুরোটাই নিছো, তার মানে গ্রাফটা হবে স্ট্রেট লাইন। এই এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়ের গ্রাফ। আর যদি তোমার বিচরণকালে গ্রাফ বলে সেটাও আসবে সেম। কেন? কারণ এখানে 2g আর ইকুয়াল, এইগুলো হচ্ছে পুরোটাই কনস্ট্যান্ট। সো তুমি এই পুরোটার পরিবর্তে সমানুপাতিক চিহ্ন আনতে পারো, টি প্রপোর্শনাল টু ইউ, যেটা এটার মতোই গ্রাফ। জাস্ট এখানে বড় হাতের টি, এখানে ইউ, আর গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এই হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর জন্য বাকি সব ক্যালকুলেশন। এখন আমরা অন্যান্য ক্ষেত্রে যদি এগুলো সর্বোচ্চ অবস্থা বা বিচরণ কাল এগুলো না বলে অন্য কিছু বলে, তখন আমরা গ্রাফগুলো কিভাবে চিন্তা করব? তো গ্রাফগুলো তখন আমরা চিন্তা করতে পারি ফর্মুলা ইউজ করে। যে কোনো গ্রাফ অ্যানালাইসিস করতে হলে তোমাকে ফর্মুলা লাগবে, ফর্মুলা দিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারবে। যেমন যে কোনো সময়, যে কোনো টি সময় সে কতটুকু হাইটে আসছে এটা বের করতে বললো, বা বেগ বের করতে বললো, সাপোজ বেগ বের করতে বললো, তাই ভেহিকল টু কি জানি আমরা, ইউ প্লাস জিটি, এটা ইউ প্লাস জিটি। এই জায়গাটায় খেয়াল করো, জি তো কনস্ট্যান্ট, ইউ তো কনস্ট্যান্ট না, টিও কনস্ট্যান্ট না, ভি কনস্ট্যান্ট না, সবকিছু চেঞ্জ হইতেছে। এই অবস্থায় আমি কিন্তু কোনো সমান সমান বা সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারবো না। এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি? আমাদের একটা সরলরেখার আছে, তোমরা হায়ার ম্যাথের 11 নম্বর চ্যাপ্টারে পাবা। সরলরেখার একটা সম্পর্ক আছে, একটা সরলরেখা আছে, সেটা হচ্ছে y = mx প্লাস c। এটা কি? y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, আর x হচ্ছে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট, y হচ্ছে ডিপেন্ডেন্ট রাশি, আর c হচ্ছে y অক্ষে কতটুকু কেটে গেছে, ছেদ করে গেছে, সেটার মান। এখন এটার সাথে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখব, দেখো এগুলো লাগবে না আমাদের। এবার দেখো আমাদের এটা ধরো টি বনাম ভি লেখচিত্র আঁকতে বলছে। তোমাদের আগে বলা হয়েছে যে আমাদের স্বাধীন জিনিস এক্স অক্ষ বরাবর বসানো হয়, আর অধীন জিনিস থাকে ওয়াই অক্ষ বরাবর। টাইমের উপর শেষ বেগ ডিপেন্ড করতেছে। আদি বেগ কিন্তু মোটামুটি একটা ধ্রুব মান। কেন? এই জায়গাটায় তুমি একটা নির্দিষ্ট বেগেই মারবা। এই জায়গাটায় আমি যদি y = mx + c এর সাথে কম্পেয়ার করি, তাহলে এই y এর জায়গায় বসছে কে? ভি। এটা হচ্ছে y এর জায়গায় বসছে। টি হচ্ছে যেহেতু স্বাধীন, টি হচ্ছে x এর জায়গায় বসছে, আর x এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের কি? এটা হলো আমাদের m। তাহলে এটা হচ্ছে আমাদের m। আচ্ছা, এটা তো নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আসে, নেগেটিভ আসে। ওকে, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে সি এর জায়গায় বসছে। আর সি কি? সি হচ্ছে ছেদক। কিসের ছেদক? ওয়াই অক্ষের ছেদক, মানে কোন পয়েন্টে ছেদ করে গেছে। ওয়াই অক্ষের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ধরা হয়, এটা মূল বিন্দু, মূল বিন্দুর উপর একটা পজিটিভ আর নিচে হচ্ছে নেগেটিভ। যেহেতু ইউ পজিটিভ, তার মানে তুমি একটা পজিটিভ অংশ থেকে তাকে মারছিলা, নিক্ষেপ করছিলা। এই ইউ হচ্ছে উপরের দিকে। আর জি যেহেতু নেগেটিভ, এই দেখো এটা নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে নিচের দিকে নামবে। পজিটিভ যদি হইতো তাহলে উপরের দিকে উঠতো গ্রাফটা। এটা জি মানে হচ্ছে নিচের দিকে নামবে। তাহলে ধীরে ধীরে নিচের দিকে নামলে গ্রাফটা কেমন হবে? এই এমন হবে। একটা পর্যায়ে যে একটা নির্দিষ্ট টাইম যে কিন্তু তার বেগ 0 হয়ে যাবে। এটা এই পয়েন্টটা কোন পয়েন্ট জানো? কখন বেগ 0 হয়ে যায় নিক্ষিপ্ত অবস্থার ক্ষেত্রে? এটা তার আদি পয়েন্ট, এটা তার আদি পয়েন্টে তার একটা বেগ ছিল, এটা তার ইউ বেগ, আদি পয়েন্ট ইউ বেগ। আর এই পয়েন্টে এসে এখানে যে টাইম লাগছে, এই টাইমে এসে কিন্তু তার বেগ 0 হয়ে গেছে। দেখো বেগের কি ওয়াই অক্ষ বরাবর, তাহলে তুমি ওয়াই অক্ষ বরাবর বেগটা কত? এখানে 0।
তাহলে কোন পয়েন্টে এসে বেগ 0 হয়? আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করছিলাম বেগ 0 হয় সর্বোচ্চ অবস্থায়। তাহলে এই পয়েন্টে আসলে সর্বোচ্চ অবস্থাকে নির্দেশ করতেছে, সর্বোচ্চ অবস্থা। আর এই পয়েন্টে আসার পরে যে টাইমটা লাগছে এই টাইম হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উঠতে টাইম। এই বাস। এরপরে তোমাকে যদি বলে যে কমপ্লিট চিত্র আঁকো, একটা বস্তু ভূমি থেকে মারা হয়েছে, সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তারপর আবার ভূমিতে আসে, তাহলে গ্রাফটা কি এখানে থেমে যাবে? না, উত্তর হচ্ছে না। কেন? এইটা এইখানে আদিতে শুরু করছিলা, মানে এইখান থেকে তুমি মারছিলা, মানে বস্তুটাকে উপরে মারছিলা, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, কিন্তু বস্তুটা আবার নামবে, নামার সময় বেগের মান কি হয়? নেগেটিভ, রাইট? তাহলে নেগেটিভ বলতে কোন দিকে বোঝায়? জিরোর নিচেরটা, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, নেগেটিভ ভি, আর এটা হচ্ছে পজিটিভ ভি। তার মানে এখন তোমার সর্বোচ্চ অবস্থা থেকে নিচে আবার যখন ভূমিতে আসবা তখন গ্রাফটা নিচের দিকে বর্ধিত হবে। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মাইনাস ইউ পর্যন্ত আসতেছ, এটা ইউ আদি অবস্থা উঠার সময়, আর নামার সময় ওই আদি অবস্থায় বেগের মান কত হয়? মাইনাস ইউ। এটাকে আমি দেখাইছিলাম গ্রাউন্ডে হিট করার সময়, নামার সময় যে বেগে উঠতেছিল সে বেগে হিট করে মাইনাস ইউ। তাহলে এই পয়েন্টে এসে এটা হচ্ছে তোমার থেমে যাবে গ্রাফটা। তাহলে নিক্ষিপ্ত বস্তুর টোটাল বিচরণ কালের মধ্যে গ্রাফটা হবে এরকম, সময়ের সাথে ভি এর লেখচিত্র। আর যদি তোমার সময়ের সাথে এইচ এর লেখচিত্র আঁকতে বলে, এইচ হচ্ছে কত? এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এই জায়গাটায় তুমি এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের গ্রাফ হয় হচ্ছে এই ইউ এর মতো দ্বিঘাত সমীকরণের গ্রাফ। তাহলে দেখবে যে ধীরে ধীরে কিন্তু তার হাইট বাড়বে এবং একটা পর্যায়ে কি হাইট কমতে থাকবে, তাই না? এখানে প্রথমে আস্তে আস্তে হাইট বাড়ে, তারপর আস্তে আস্তে কি হাইট কমতে থাকে, আবার জিরোতে চলে আসে। তাহলে এটা গ্রাফটা হবে, এখানে যদি এইচ থাকে, এখানে যদি টি থাকে, এটা গ্রাফটা হবে এই রকম। এই এটা এরকম কেন গ্রাফ হবে? এটা গ্রাফের রিজন হচ্ছে, আমরা একটু আগে তো বলছিলাম যে স্কোয়ার গ্রাফ কি হয়, স্কোয়ার গ্রাফ হয় এরকম। তাহলে এটা গ্রাফ কেন উল্টা হয়ে গেল? রিজন কি? রিজন হচ্ছে স্কোয়ারের সামনে চিহ্নটা হচ্ছে মাইনাস। তো মাইনাস থাকলে সবকিছু এরকম উল্টায় যায়, এটা এরকম ছিল উল্টায় যাবে, কেউ যদি এরকম থাকতো তাহলে এরকম হয়ে যেত। সো এই গ্রাফটা উল্টানোর রিজন হচ্ছে তার সামনে চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য গ্রাফটা নিচের দিকে না হয় উপর দিকে হয়ে গেছে। এটা তুমি নিজেই বুঝবা যে আসলে নিচের দিকে কেন হয় নাই। তুমি চিন্তা করে দেখো, তুমি যখন মারছিলা উপরের দিকে বস্তুটাকে, টাইম যাচ্ছে, বস্তু উপর দিকে উঠতেছে, তার মানে কি এইচ এর মান বাড়ার কথা, এটা হলে কি নাইমা যেত, কমে যেত, এটা তো হয় না। বস্তু কি হয় আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, একটা পর্যায়ে যে কি সর্বোচ্চ অবস্থায় চলে আসে। তো এটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইটের পয়েন্ট। এই যে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট নির্দেশ করতেছে। এই ম্যাক্সিমাম হাইটে ওঠার জন্য তোমার টাইম লাগছে কতটুকু? এই যে এই টাইম, যেটাকে আমরা ইউ বাই জি হিসেবে বলতেছি। তাহলে এই টাইমটা হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতা উঠতে সময়, এটা হচ্ছে জিরো। এরপর কি করবে? ম্যাক্সিমাম উচ্চতা সময় যাবে, ও আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করবে, নিচের দিকে নামা শুরু করবে, এখানে আসবে, এখানে আসলে কি হয়ে যাবে? আবার সে ভূমিতে চলে আসলো। আর এটা কোন পয়েন্ট? যে পয়েন্টে, এটা কোন টাইম? যে টাইম লাগবে তার কোথায় আসতে? ভূমিতে আসতে, টোটাল টাইম। সেই টোটাল টাইমটা কত? 2u বাই জি। এটা হচ্ছে তাহলে আমাদের নিক্ষিপ্ত বস্তুর জন্য সরণ আর টাইমের লেখচিত্র। এখানে কিন্তু টি দেওয়া হয়েছে, নট টি স্কোয়ার, একটু কেয়ারফুল থাকবা, এখানে টি বলা হয়েছে। আচ্ছা, এই ধরনের ম্যাথ দিয়ে মানে গ্রাফ দিয়ে চাইলে বোর্ড তোমাদের কোশ্চেন করতে পারে, মানে গ্রাফের বিভিন্ন মান টান দিয়ে তারপর তোমাকে বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে। এই জন্য তোমাদের গ্রাফটাকে খুব ভালো মতো বুঝতে হবে। যেমন আমি তোমাদের একটা হিন্টস দিই, প্রবলেমের একটা হিন্টস দিই। আমি এটা একটু, আচ্ছা এটা এটা মোছা লাগবে না, আমি এইখানে একটা প্রবলেম দেই গ্রাফ দিয়ে, যে আসলে কিভাবে প্রবলেম হইতে পারে। সাপোজ আমি যদি এইটা দিয়ে দিই, তোমাকে বললো, কোশ্চেনে বললো যে একটা বস্তুকে, একটা নিক্ষিপ্ত বস্তু, তার গ্রাফ এইটা, জাস্ট এতটুকু বললো, এবং গ্রাফের কিছু মান দিল, ধরো এরকম দিল গ্রাফটা, আর কিছু মান দিল। এই এই এটা হচ্ছে তোমার এই পয়েন্টের মান দিল, ধরো হচ্ছে 100 মিটার, বা এখানে এইচ এর এইখানে মিটার লিখে দিতে পারে এককটা, তাই তুমি জাস্ট এখানে সংখ্যাটা দেখতে পারবা। আর এখানে পাশে ধরো সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এরকম দেওয়া আছে। এখন কোশ্চেন করছে এটা দিল, এবং তোমাকে কোশ্চেন করছে যে এই কি বলে 2 সেকেন্ড পর বস্তুটা কোথায় ছিল, তার উচ্চতা
অথবা 2 সেকেন্ড পর তার শেষ বেগ কত, এটা তোমাকে এই গ্রাফ দিয়ে জাস্ট বললো, বের করতে বললো। তাহলে তুমি কিভাবে বের করবা, এটা হচ্ছে তোমার কোশ্চেন। ঠিক আছে, যে 2 সেকেন্ড পর এই গ্রাফের জন্য, এটা নিক্ষিপ্ত বস্তুর জন্য, এবং এটাতে 2 সেকেন্ড পর তার বেগ কত, এটা কোশ্চেন। 2 সেকেন্ড পর বেগ, এটা বের করতে বললো। আবার ধরো বের করতে বললো 2 সেকেন্ড পর উচ্চতা, মানে সে কোন উচ্চতায় থাকবে, এই দুইটা ধরো বের করতে বললো। তাহলে তুমি এই গ্রাফ থেকে কিভাবে বলবা, তোমার তো নিক্ষিপ্ত বস্তুর জন্য আদি বেগ লাগবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তাহলে আদি বেগটা তুমি কই থেকে পাবা, এখানে তো কোনো আদি বেগ দেয় নাই, আদি বেগ কোনো কথাও নাই, ভি এইচ আছে টি আছে, তাহলে আদি বেগ কই থেকে আসবে, এটাই হচ্ছে গ্রাফের মেইন পয়েন্ট। আদি বেগ বুঝতে হইলে, পাওয়ার জন্য গ্রাফ বুঝতে হবে। একটু আগে গ্রাফে কি অ্যানালাইসিস করলাম আমরা, যে এইটা যদি নিক্ষিপ্ত বস্তুর হাইট বনাম টি লেখচিত্র হয়, তাহলে এই পয়েন্টটা তার ম্যাক্সিমাম পয়েন্ট বোঝায়। তার মানে এটা কার মান, বড় হাতের এইচ এর মান, ম্যাক্সিমাম উচ্চতা। আর এটা কোন সময়, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, এটা কোন সময়, সেই সময় যে সময় লাগছে তার এই 100 মিটার বা ম্যাক্সিমাম হাইটে উঠতে। তার মানে কি, এটা ম্যাক্সিমাম হাইটে উঠতে সময়, যেটাকে আমরা কি বলি ইউ বাই জি। তার মানে ইউ বাই জি এর মান দিয়েছে কত, টি। তাহলে সরি 3, আমরা কি লিখি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে টি ইকুয়াল টু ইউ বাই জি। এই টি এরই মান দিছে কত, দিছে 3 ইউ বাই জি। তাহলে ইউর মান কত, 3g বা 3 ইন্টু 9.8। তার মানে তুমি এখান থেকে ইউ ক্যালকুলেট করতে পারবা, কত ক্যালকুলেট করতে পারবা তুমি, ইউ হচ্ছে আমাদের 29.4 মিটার পার সেকেন্ড। এই বেগে তুমি বস্তুটাকে মারছিলা, নিক্ষিপ্ত করছিলা এই বেগে। এখন তুমি সবকিছু ক্যালকুলেট করতে পারবা যে 2 সেকেন্ড পর বেগ কত। তুমি জানো 2 সেকেন্ড পর বেগের ফর্মুলা কি, v ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। ইউ কত পাইলা, এই যে 29.4 মাইনাস 9.8 ইন্টু টি, টি কত, টি হচ্ছে 2। এভাবে তুমি ভি এর মান বের করতে পারবা। একভাবে উচ্চতা বের করতে পারবা, এইচ কি, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউ কত আমাদের, ইউ তো পেয়ে গেছি 29.4 ইন্টু টি হচ্ছে 2, হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড পরে তার হাইট। এই ম্যাথটাতে জাস্ট ইউ তোমার দেওয়া ছিল না, ইউ ফাইন্ড আউট করার জন্য তোমার গ্রাফটা না না বুঝলে হইতো না, গ্রাফটা বোঝা লাগতো যে এইটা যে আসলে ইউ বাই জি, এটা তোমার বুঝতে হতো। আবার ধরো একটা প্রশ্নে সেম কোশ্চেন, আমি এখানে এটা না দিয়ে আমি এই জায়গাটায় 3 দিলাম, তার মানে কি বুঝাবে, এটা কোন পয়েন্ট, যে পয়েন্টে আবার বস্তুটা ফিরে আসছে। তাহলে এটা হচ্ছে ফিরে আসার টাইম, মানে টোটাল টাইম। তাহলে এটা আসলে 2u বাই জি কে নির্দেশ করতেছে। এই পয়েন্টে যদি থাকে, এই তিনটা আসলে 2u বাই জি কে বোঝাইতেছে। তাহলে এইখানে আমি জাস্ট 2u বাই জি ইউজ করে ইউর মান বের করতে হইতো তখন, বুঝছে। তাহলে এটা কিন্তু আসলে তখন এইটা ইকুয়াল টু এইটা ধরে করতে হইতো, মানে এখানে 2 ধরে করতে হইতো। ওকে, আবার ধরো এই ম্যাথে আমি এসব কিছুই দিলাম না, সাপোজ এটাতে কিছুই দিলাম না, আমি কি দিলাম, এইটা দিলাম জাস্ট। তাহলে এইখান থেকে তোমাকে এইগুলো বের করতে বলছে। তাহলে এখন এটা আসলে কার মান, এটা আসলে ম্যাক্সিমাম হাইটের মান। আর আমরা কি জানি ম্যাক্সিমাম হাইট সমান সমান কত, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এই 100টা অ্যাকচুয়ালি দেওয়া ছিল কি, এখন ইউ স্কোয়ার বাই 2g এর মান, মানে তুমি ইউ স্কোয়ার বাই 2g এটা পরিবর্তে কিন্তু ইকুয়াল টু 100 লিখতে পারো, এবং এইখান থেকে ইউ ক্যালকুলেট করে নিতে পারো। তাহলে এই ম্যাথটা তোমার সৃজনশীলে আসতে পারে, এই ম্যাথটা তোমার এমসিকিউতে আসতে পারে, বলতে পারে যে এটা আদি বেগ কত বের করো, জাস্ট এতটুকু দিয়ে হাইট দিলো বা টাইম দিলো, টাইম এখানেও দিতে পারে এখানেও দিতে পারে, যে কোনো মুহূর্তে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এখানে আদি বেগ কত বের করো, এটা এমসিকিউর জন্য। তো তুমি ইজিলি বের করতে পারবা সূত্র অ্যাপ্লাই করে, বাস এই। আবার তোমার শুধুমাত্র এই গ্রাফ দিয়ে দিতে পারে তা না, তোমার ওই যে এই যে ভি বনাম টি লেখচিত্র ওটা দিয়েও দিতে পারে তোমাকে ম্যাথ। কিভাবে, আমরা একটু অ্যানালাইসিস করি চলো। যেমন এরকম একটা গ্রাফ দিল, এই তোমাকে প্রথমত বলতে পারে যে এটা কোন গ্রাফ, কিসের গ্রাফ। তাহলে তোমাকে বলতে হবে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য ভি বনাম টি লেখচিত্র, যেটার আদি পয়েন্ট এটা, শেষ পয়েন্ট এটা ভূমিতে আসার পর, আর এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট। তোমাকে কোশ্চেন করব, দেখি তোমাকে দেওয়া ছিল 3, তোমার কোশ্চেন হচ্ছে বস্তুটাকে, প্রথম কোশ্চেন যে ম্যাক্সিমাম উচ্চতায় উঠতে সময় লাগবে কত, ম্যাক্সিমাম উচ্চতায় উঠতে সময়
ইজিলি বুঝতেছো এটা সর্বোচ্চ অবস্থা, এই যে সর্বোচ্চ অবস্থা, তাহলে সর্বোচ্চ অবস্থা উঠতে যে সময় সেটা যদি দেওয়া আছে এখানে, সেটা কত 3। এটা তো ইজি। তোমাকে যদি বলে যে এটা কত বেগে নিক্ষেপ করা হয়েছিল বস্তুটাকে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল মানে আদি বেগ, তাহলে তুমি এইটারই সাহায্য নিতে হবে। এটা কোন সময়? এই সময়টা হচ্ছে সর্বোচ্চ অবস্থায় উঠতে সময়, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ বাই জি। তার মানে তুমি ইউ বাই জি কে কার সমান লিখতে পারো? 3 এর সমান। তাহলে ইউ ইকুয়াল টু 3 ইন্টু 9.8, ওই 29.4 এত মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এইখান থেকে জাস্ট 3 দিয়ে দিল এই গ্রাফে, এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবা যে আসলে আদিবেগ কত, এই ক্যালকুলেট করতে পারবা। আবার তোমাকে ধরো আমি চাইলে এই কোশ্চেনটা এইভাবে না দিয়ে তোমাকে লেটস সে এইটা দিলাম, ধরো এটা হচ্ছে, এটা মান হচ্ছে 20, তোমাকে এইখানে নাম দিল এ, তোমাকে কোশ্চেন করলো এ ইকুয়াল টু হোয়াট, এটা বলবো যে এ কত। কারণ তোমাকে বুঝতে হবে যে এই পয়েন্ট আসলে কি পয়েন্ট। এই পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ অবস্থা, এইটা কোন অক্ষ বরাবর আছে? টি। তাহলে এ হচ্ছে সর্বোচ্চ অবস্থার টাইম, তোমার সর্বোচ্চ অবস্থার টাইম ক্যালকুলেট করতে বলতেছে। এটা কিন্তু বলে না তোমাকে মুখে, তোমাকে জাস্ট চিত্র দিছে, তুমি বুঝা নিতে হবে। আর 20 দ্বারা কি বুঝাইছে? 20 দ্বারা বুঝাইছে যে এটার আদি বেগটা কত, যেহেতু এখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে এই বেগে মারা হয়েছিল বস্তুটাকে। তাহলে তুমি এখান থেকে এর মান পাবা কিভাবে? এ আসলে বুঝাইতেছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, যেটা কত? ইউ বাই জি। এটাই তোমাকে ক্যালকুলেট করতে বলছে, এটা হচ্ছে মান। তাহলে ইউ তো অলরেডি দেওয়া আছে, এটা ইউ বুঝাইতেছে, তো তুমি ইউর পরিবর্তে কত লিখবে? 20, নিচে হচ্ছে কত? 9.8 ইকুয়াল টু এ। তাহলে এ হচ্ছে সেই টাইম যে টাইমে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, ব্যাস শেষ। তাই এইখান থেকে অনেক কিছু বের করতে বলতে পারে। আবার সেম এখন দেখো গ্রাফ আসলে কতটা ইম্পর্টেন্ট। আমরা এই গ্রাফে ধরো হচ্ছে এগুলো আমরা মুছে দিলাম, সাপোজ এসব কিছু মুছে দিলাম, মুছে দে, এও মুছে দিলাম, এখানে ধরো হচ্ছে দিলাম 4। তোমাকে বললো সর্বোচ্চ উচ্চতাটা কত, এটা ক্যালকুলেট করতে বললো। সর্বোচ্চ উচ্চতা কত, তুমি এটা দুইভাবে বের করতে পারো। প্রথমত এটা তোমার আদিবেগ, তুমি আদিবেগ দেখতে পাইতেছো, তো আদিবেগ যদি জানো তাহলে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবা ইউ স্কয়ার বাই 2জি, এটা বের করতে পারবা। ওকে, এটা 4 হয়তো বা অন্য কিছু হইতে পারে, আমি ক্যালকুলেশন করি নাই, যাই হোক তোমার বেসিকটা বোঝানোর ট্রাই করতেছে। তো এটা ইউজ করে তুমি সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবা। আরেকটা ওয়েতে বের করা যায়, আরেকটা ওয়েতে কি বের করা যায়, সে হচ্ছে এটা জাস্ট যদি ক্ষেত্রফল বের করো, এই ক্ষেত্রফলটা যদি বের করো, এটা কি ত্রিভুজ দেখতে, যে ত্রিভুজে এটা ভূমি, এটা উচ্চতা, ভূমি কত, ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 4, উচ্চতা কত 20, তাহলে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসে 40, 40 মিটার হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। এইভাবে ক্যালকুলেট করা যায়। আমি আবার বলতেছি এই 4 কিন্তু আমার যা মানে র্যান্ডম নেওয়া মান, এটার সাথে এটা নাও মিলতে পারে, কিন্তু কনসেপ্ট সেম, এই কনসেপ্টে ম্যাথ করা যাবে। এখন কথা হচ্ছে কেন এইভাবে আমরা স্মরণের মান বের করতে পারি। মনে রাখবা ভি বনাম টি লেখচিত্রে, তুমি যদি ক্ষেত্রফল বের করো সেটা আসলে তার স্মরণ বোঝায়। ভি বনাম টি লেখচিত্রে ক্ষেত্রফল স্মরণ বোঝায়, তাহলে এখানে হাইটটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এই ছিল হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য কিছু গ্রাফ আর তার কথাবার্তা। এখন কম্বাইন্ড বডি নিয়ে প্রবলেম আসে। কম্বাইন্ড বডি কি? নিক্ষিপ্ত প্লাস পড়ন্ত, দুইটার একসাথে। আচ্ছা, যেমন ধরো একটা বস্তুকে আমি গ্রাউন্ড থেকে, ভূমি থেকে একটা নির্দিষ্ট বেগে, ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে মারলাম, এবং একই সাথে উপর থেকে একটা বস্তু কতটুকু উপরে, ধরো হচ্ছে 10 মিটার উপরে, 10 মিটার উপরে একটা বস্তু ছিল, সেই বস্তুটা মানে মুক্তভাবে পড়তেছিল নিচে দিকে। কোশ্চেন হচ্ছে তারা কখন এবং কোথায় একে অপরের সাথে মিলিত হবে, এটা হচ্ছে কোশ্চেন, যে কখন এবং কোথায় একে অপরের সাথে মিলিত হবে, কখন ও কোথায় একে অপরের সাথে মিলিত হবে, একে অপরের সাথে মিলিত হবে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। এখন ও তো নামবে নিচে, ও তো যাবে উপরে, তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায় দেখা হবে তাদের। তা আমি ধরলাম তারা হচ্ছে, ধরো নিচে বস্তুটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, উপরে উঠতেছে, আর 2 নম্বর বস্তুটা হচ্ছে বি পয়েন্ট থেকে।
তাদের মাঝখানে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 10 মিটার। আমি ধরে নিলাম তারা কোন একটায় তাদের যাত্রা মানে ইসের চলাচলের মাঝখানে কোন একটা বিন্দুতে, সি বিন্দুতে তারা মিট করবে। যে সি বিন্দুটা হচ্ছে এই বিন্দুর জন্য x মিটার উপরে, আর বি তখন নামবে হচ্ছে 10 মাইনাস এক্স, এতটুকু নিচে নামবে। তাহলে এইখানে আসতে ওর যে টাইম লাগবে এ বস্তুটার উপর উঠতেও সেম টাইমই লাগবে, টি। এখন দুইজনের জন্য আমি ফর্মুলা ইউজ করতে পারি। কোনটা ইউজ করতে পারি? এখন আসো, এই বিন্দুর জন্য মানে এ বস্তুর জন্য আলাদা আলাদা করে ফর্মুলা ইউজ করতে হবে। এ হচ্ছে নিক্ষিপ্ত, এ কিন্তু নিক্ষিপ্ত, এ হচ্ছে নিক্ষিপ্ত, আর বি হচ্ছে পরন্ত। তো দুইটার জন্য কিন্তু আলাদাভাবে ফর্মুলা ইউজ করতে হবে। এই বিন্দুর জন্য কি কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে, তার এই উপরের দিকে তার একটা আদিবেগ দেওয়া আছে ইউ 20 মিটার পার সেকেন্ড। এটা তার এইচ, এইচ এর মান যেটা উপরের দিকে, এটা টাইম। তোমাকে তাহলে কোন ফর্মুলা ইউজ করতে পারো? এখানে তুমি চাইলে এখানে ওই s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার এটা ইউজ করতে পারো, মানে h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার এটা ইউজ করতে পারো। h বলতে কোনটা? h হচ্ছে x, সে x মিটার উপরে উঠছিল x, তাহলে ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই এতটুকু হচ্ছে তোমার 1 নাম্বার, মানে হচ্ছে a বিন্দু বস্তুর জন্য ফর্মুলা। দ্বিতীয় বস্তু হচ্ছে বি। বি কোন বস্তু? যেটা হচ্ছে পরন্ত বস্তু, মুক্ত হয়ে পরন্ত, আদিবেগ 0। এই বস্তুটার আদিবেগ হচ্ছে আমাদের 0। বস্তুটা নামতেছে নিচের দিকে, টাইম লাগবে কত? টি। একই ফর্মুলা ইউজ করবো, জাস্ট তার আদিবেগ থাকবে না। ফর্মুলা কি হবে? h ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। এখানে তার h কত? h হচ্ছে 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে x এর যে মান, এই x এর মান কিন্তু আমরা চাইলে এইখানে বসায় দিতে পারি। তাহলে কত আসে আমাদের? 10 মাইনাস x এর মান কত? ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার, আর ডান পাশে থাকে হাফ জি টি স্কয়ার। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, এখানে করি, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হবে প্লাস হাফ জি টি স্কয়ার, এটা হবে প্লাস হাফ জি টি স্কয়ার। তো এই যে প্লাস হাফ জি টি স্কয়ার ওই পাশে যে এটার সাথে মিলে 0 হয়ে যাবে, তাহলে আসে কত? ইকুয়াল টু 0। তাহলে ইউ ইকুয়াল টু আসে 10 বাই, সরি ইউ তো আমরা জানি, ইউ জানি, তাহলে টাইম ইকুয়াল টু আসে হচ্ছে 10 বাই ইউ। তাহলে 10 বাই হচ্ছে 20, তাহলে টাইম লাগবে 0.5 সেকেন্ড। তাহলে 0.5 সেকেন্ড পর তারা সি বিন্দুটা মিট করবে, এই পয়েন্টটাতে মিট করবে। টাইম লাগবে কত? 0.5 সেকেন্ড। এখন হাইটটা বের করতে পারবো, কিভাবে বের করবো? হাইট জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যাবে। এই যে টি এর মানটা আমি যদি এই জায়গাটায় বসাই দিই, এখানে আর এখানে, তাহলে হাইট বের করে ফেলতে পারবো। তাহলে x ইকুয়াল টু আসবে কত? ইউ কত? 20 ইন্টু টাইম হচ্ছে হাফ বা 0.5 মাইনাস হাফ জি হচ্ছে 9.8 ইন্টু 9.8 ইন্টু হাইট 1/2 তার স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে যে রেজাল্ট আসে সেটা তার আনসার। যেমন এটা রেজাল্ট আসবে ধরো মাইনাস 9.8 ডিভাইডেড বাই 8, এটা মানে আসে 8.775, 8.775 মিটার। তার মানে ভূমি থেকে 8.775 মিটার উপরে তার সাথে দেখা হবে। 8.775 কতটুকু উপরে? ভূমি থেকে এতটুকু উপরে তার সাথে দেখা হবে আমার। এটা হচ্ছে দুইটা বস্তু একসাথে মিলিত এই ম্যাথ। এখন এই জায়গাটায় আরো কিছু ম্যাথ ঘুরায় পেঁচায় দিতে পারে, যেমন বলতে পারে যে যখন মিট করবে তখন দুইজনের বেগ কেমন হবে। সেম ম্যাথই বললো যে যখন তারা মিট করবে, যেখানে মিলিত হবে ওইখানে তার বেগ কত, মিলিত স্থলে বেগ নির্ণয় করতে বললো। তাহলে আমরা এটা একটু মুছলাম, মিলিত স্থলে বেগ, তাহলে এটা ক্যালকুলেট করবো এখন। চলো, মিলিত স্থানে বেগ, তাহলে কি শেষ বেগ লাগবে, দুজনের শেষ বেগ। তাহলে এ যেটা হচ্ছে নিক্ষিপ্ত সেটার শেষ বেগ লাগবে। শেষ বেগ কত হবে? ভি ইকুয়াল টু, আমরা দুইটাই জানি, টিও জানা আছে, এইচ জানা আছে, সবকিছু জানা আছে, আমরা ইউ মাইনাস জিটি এটা ইউজ করতে পারি। ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি।
তাহলে ইউ কত আমাদের? ইউ হচ্ছে 20 মাইনাস 9.8, টাইম লাগবে কত ওখানে উঠতে? 0.5। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে খুব সম্ভবত 15.1, 9.8, 0.5, 15.1। তাহলে তার বেগ হচ্ছে 15.1 মিটার পার সেকেন্ড। আর বি বস্তু যেটা পরন্ত, পরন্ত তো আদি বেগ নাই, ভি ইকুয়াল টু জিটি হবে, জাস্ট ইউ নাই। তাহলে এখান থেকে আমি ভি এর মান ক্যালকুলেট করতে পারবো 9.8 ইন্টু ওরও টাইম লাগবে সেম হাফ, তাহলে 4.9 মিটার পার সেকেন্ড। তাহলে ও যখন বি বস্তুটা সি বিন্দুতে আসবে তার বেগ হবে 4.9, আর যখন এই বস্তুটা সি বিন্দুতে যাবে, যখন মিট করতেছে একটাটার সাথে ধাক্কা খাবে, ওই সময় এই বস্তুটা বেগ থাকবে 15.1। দুইটা বেগ সেম হবে না, দুইটা আসতে টাইম সেম লাগবে, দুইজনের আর কিছু সেম হবে না, জাস্ট সবকিছু সেম থাকবে, শুধু মানে ভি বাদে বাকি সবকিছু আলাদা থাকবে আর কি। এই এখন আরো অনেক কিছুই ক্যালকুলেট করা যায় এখান থেকে। আমরা আরেকটা টাইপের একটু দেখি প্রবলেম। এটা হচ্ছে কম্বাইন বডি প্রবলেম, বাট এই ক্ষেত্রে ধরো বস্তুটা ধরো এইখান থেকে বস্তুটা পড়বে, বস্তুটাকে আমি আদিবেগে উপরের দিকে মারছি, কত আদিবেগে মারছি? ধরো হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এবং এই বস্তুটা আছে হচ্ছে ধরো তোমার 20 মিটার উপরে। এখন কোশ্চেন হচ্ছে কে আগে ভূমিতে পড়বে, কে আগে ভূমিতে পড়বে বা ভূমিতে আসবে। এটা ক্যালকুলেট করতে হলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, মানে আগে চিন্তা করো যে কিভাবে সলভ করা যায়। ভূমিতে দুইটা বস্তু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, তার নিক্ষিপ্ত বস্তু কিভাবে ভূমিতে আসে? নিক্ষিপ্ত বস্তু ভূমিতে আসে কিভাবে? এখানে যায়, উঠে এখানে আসে। তাহলে ভূমিতে আসার জন্য ওর টাইম লাগবে বিচরণ কালের সমান। আর বি বস্তু যেটা, ওইটা জাস্ট উপর থেকে নিচে পড়তে যে সময় লাগে, এটা হচ্ছে তার ভূমিতে আসার সময়। এখন দেখতে হবে কার টাইম বেশি লাগে। যার টাইম বেশি লাগবে সে দেরিতে আসবে, তাহলে আরেকজন যার টাইম কম লাগবে সে তাড়াতাড়ি ভূমিতে পড়বে। তাহলে কে আগে ভূমিতে পড়বে এটা ক্যালকুলেট করা মানে হচ্ছে দুইজনের জন্য টাইম ক্যালকুলেট করা, যে আবার ভূমিতে ব্যাক করতে কত টাইম লাগবে। তো এটার জন্য বিচরণকালের ফর্মুলা ইউজ করতে হবে 2u ডিভাইডেড বাই জি, যেখানে 2 ইন্টু ইউ হচ্ছে 8, 9.8। তাহলে এটার টাইম আসে হচ্ছে 2u ডিভাইডেড বাই জি, এটার টাইম আসে হচ্ছে 1.63। এটার টাইম হলো আমাদের 1.63 এত সেকেন্ড। এখন আমরা দেখবো যে বি বস্তুটা কত টাইম নেয় উপর থেকে নিচে পড়তে। ও তো পড়ন্ত বস্তু, ও তো আদিবেগ নাই। তাহলে আমরা কত টাইম নেয় এটা ক্যালকুলেট করতে পারি কিভাবে? ভি ইকুয়াল টু, আচ্ছা ভি তো জানি না, আমাদের এইচ জানি, এইচ হচ্ছে 20। তাহলে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, কত টাইম নিবে পড়তে সেটা বের করতে পারবো। তাহলে টি ইকুয়াল টু আসে কত আমাদের √2h/g, যেটা আমরা এমসিকিউর জন্য শিখছিলাম। তো এই জায়গায় যদি আমরা ক্যালকুলেট করি 2 × 20 ডিভাইডেড বাই 9.8, এটা ক্যালকুলেট করে দেখি চলো কত আসে। সেটা আসে হচ্ছে